ঘটনা লিখেছেন শিবায়ন। তিনি লিখেছেন, দাদা, আশা করছি তুমি ভালো আছো। আমি শিবায়ন, কলকাতায় থাকি। একটা ঘটনা পাঠালাম, পড়ে শোনালে ভীষণ খুশি হব। বন্ধুদের মধ্যে কথা হচ্ছিল কলকাতার পুরনো আমলের ভূতের বাড়িগুলো নিয়ে। কলকাতার বুকে হন্টেড হাউসের সংখ্যা তো নেহাত কম নয়, তাই না? যেমন হেস্টিং হাউস, রাইটার্স বিল্ডিং, আকাশবাণী ভবন, এইসব তো রয়েছেই। এছাড়াও কলকাতার আনাচে কানাচে কত যে পুরনো আমলের বাড়ি রয়েছে এবং তাতে যে কত রহস্য লুকিয়ে আছে তা বলা ভীষণ কঠিন। এই প্রসঙ্গেই একটি ঘটনার কথা মনে পড়ে যায়। অবশ্য এই ঘটনা আমার নিজের অভিজ্ঞতা নয়, এটা আমার এক পিসির মুখ থেকে শোনা ঘটনা। ঘটনায় আসা যাক। আমার পিসি একজন খ্রিস্টান ছেলেকে বিয়ে করে নিজের ধর্ম পরিবর্তন করেছিলেন। তখনকার দিনে একজন মেয়ের পক্ষে এটা খুব সহজ ব্যাপার ছিল না। বাড়ির সবার সাথে সম্পর্ক একরকম প্রায় শেষ করে দিয়ে পিসে মশাইয়ের হাত ধরে তিনি বেরিয়ে এসেছিলেন বাড়ি থেকে। এখন অবশ্য সবকিছু ঠিক হয়ে গিয়েছে। বেরিয়ে তো এসেছেন, কিন্তু যাবে কোথায়? পিসে মশাইয়ের তখন চাকরিও নেই। উনি তখন কলকাতার কোনো এক হোটেলে শেফের কাজ করতেন, কিন্তু তাতে কতটুকুই বা আর উপার্জন হয়। যাই হোক, কয়েক বছর এদিক সেদিক কাটাবার পর পিসেমশাই অবশেষে নিজের জমানো টাকা দিয়ে কলকাতার তালতলায় একটা পুরনো ফ্ল্যাট কিনলেন। ইতিমধ্যে পিসেমশাইয়ের একটা ভালো সুযোগও এসেছে। দুবাইয়ের একটা বড় হোটেলে শেফের কাজ করার জন্য তার ডাক এসেছে। তাই নতুন ফ্ল্যাটটি কিনে নিজের স্ত্রী ও 5 মাসের সন্তানকে রেখে উনি বিদেশে রওনা দিলেন। একজন কাজের মেয়েকে ঠিক করে গেলেন যে সব সময় থাকবে এবং পিসিকে আর বাচ্চাটিকে দেখাশোনা করবে। যে সময়ের কথা বলছি তখন কলকাতা লন্ডন হয়ে ওঠেনি। ফ্ল্যাট কালচার পুরোপুরি এসে পৌঁছায়নি কলকাতায়। কলকাতার অলিগলিতে পুরনো আমলের দালান বাড়িগুলো তখনও দেখা যায়। বিশেষ করে তালতলা এলাকাটির সাথে যারা পরিচিত আছেন তারা হয়তো বুঝতে পারবেন। ওই এলাকাগুলোতে আজও পুরনো কলকাতার গন্ধ পাওয়া যায়। পিসিরা যে ফ্ল্যাটটিতে ছিলেন সেই ফ্ল্যাটটিও বেশ পুরনো দিনের। অবশ্য ফ্ল্যাট বলাবার চেয়ে দালান বাড়ি বলাটাই ঠিক হয়। নিচের তলায় একটি রেস্তোরাঁ আর উপরের তলায় পিসিরা থাকতেন। ওই ফ্ল্যাটটিতেই পিসির অদ্ভুত কিছু অভিজ্ঞতা হয়েছিল। বাড়িটিতে ওঠার পর প্রথম কয়েকদিন বেশ ভালোই কাটে, কিন্তু কয়েকদিন পর দেখা যায় সমস্যা। রাতের বেলা সবাই ঘুমাচ্ছে, হঠাৎ পিসির ঘুম ভেঙে যেত। পিসির ঘুম ছিল বরাবরই পাতলা। ঘুম ভাঙলে পিসি শুনতে পেত বাথরুম থেকে জল পড়ার আওয়াজ। তিনি বুঝতে পারতেন যে জল পড়ার আওয়াজেই তার ঘুম ভেঙেছে। টপ টপ করে জল পড়ার আওয়াজ নয়, এটা রীতিমতো জোরে আওয়াজ, যেন কেউ বাথরুমের কল খুলে কিছু আওয়াজ করছে বা কিছু কাজ করার চেষ্টা করছে বাথরুমের কল খুলে। অথচ পিসির স্পষ্ট মনে আছে শুতে যাওয়ার আগেই তিনি বাথরুমের কল এবং দরজা দুটোই ভালো করে বন্ধ করেছিল। পিসি ভাবলেন হয়তো কাজের মেয়েটি কোনো কারণে কল খুলে বন্ধ করতে ভুলে গিয়েছে। কাজের মেয়েটা সেই সময় রান্নাঘরে অঘরে ঘুমোচ্ছিল। এই দেখে পিসি তাকে আর না ডেকে নিজেই উঠে যায় এবং গিয়ে দেখে বাথরুমের কল সত্যিই খোলা আর তা থেকে সমানে জল পড়ছে। পরের দিন সকালে কাজের মেয়েটিকে বকুনি দেওয়ায় সে অস্বীকার করল এই ব্যাপারটা। সে বলল সারা রাত সে নাকি ওঠেনি এবং কলও সে নাকি খোলেনি। ঘুম যাদের পাতলা তারা বুঝতে পারবেন ব্যাপারটা কতটা অস্বস্তিকর। সামান্য একটু আওয়াজেই ঘুমের একেবারে 12টা বেজে যায়। পিসিরও সেটাই হলো। মাঝে মাঝেই রাতে ঘুম ভেঙে যেত জল পড়ার আওয়াজে। তিনি উঠে গিয়ে দেখতেন কল খোলা রয়েছে, অথচ কাজের মেয়েটি সেখানে নেই এবং কাজের মেয়েটি নিজের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। তাহলে কলটা খুলল কে? এই ব্যাপারটা পিসির কাছে সত্যি ভীষণ অস্বাভাবিক বলে মনে হয়েছে। এমনকি তাই নয়, পিসির কাছে শুনেছি যে মাঝে মাঝেই মনে হতো যেন পাশের ঘরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে।
খুটখাট করে আওয়াজ হচ্ছে ঘর থেকে, অথচ বাড়িতে ইঁদুর বেড়ালের উৎপাত তেমন একটা নেই যে তারা ওরকম আওয়াজ করে বেড়াবে। তবে এসব কিছু আস্তে আস্তে পিসির কাছে গা সওয়া হয়ে গিয়েছিল। তাছাড়া তিনি গ্রামের মেয়ে, ছোট থেকেই তিনি গ্রামে মানুষ হয়েছেন, তাই অন্ধকারকে তেমন একটা ভয় পেতেন না। তিনি ছিলেন যথেষ্ট সাহসী। ভাবতেন এভাবে নিজের বাড়িঘর ছেড়ে একা থাকার জন্য হয়তো তার মনের ভেতরে এরকম একটা হ্যালুজিনেশন তৈরি হচ্ছে। তবে এরপর একদিন এমন একটা ব্যাপার ঘটল যার জন্য পিসি ওই বাড়ি ছাড়তে এক প্রকার বাধ্য হয়ে গিয়েছিল। ব্যাপারটা পিসির মুখে যেভাবে শুনেছি ঠিক সেভাবেই বলছি। একদিন কাজের মেয়েটা আসেনি। সকাল থেকে নিজেই ঘরের সব কাজকর্ম করেছি। অনেকদিন পর ঘরের কাজে হাত দিয়েছি। মনে হচ্ছিল যেন রাজ্যের কাজ বাকি পড়ে আছে। কাজের মেয়েটাকে মনে মনে দুষছিলাম যে একটা কাজও সে ঠিক করে করতে পারে না। রান্নাঘরটা কতদিন ধরে অগোছালো হয়ে পড়ে রয়েছে। গোছগাছ করতে করতে খেয়াল ছিল না যে কখন বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে। হঠাৎ বাচ্চাটার কান্নার আওয়াজ কানে আসে। ওকে ঘরে শুয়ে এসেছিলাম বিছানায়। ভাবলাম হয়তো ঘুম ভেঙে যাওয়াতে কান্নাকাটি করছে সে। আমি কাজ ফেলে তড়িঘড়ি করে এলাম ঘরের ভেতরে, কিন্তু ঘরে ঢুকতেই যা দেখলাম তাতে আমি একেবারে আঁতকে উঠলাম। আমি দেখলাম ও বিছানার মাঝের দিকটায় শুয়ে রয়েছে, আর ওর পুরো শরীরটা খুব আস্তে আস্তে একটা চরকির মতো ঘুরপাক খাচ্ছে বিছানায়। যেমন কোনো কিছু যদি আমরা এক জায়গায় রেখে আস্তে আস্তে হাত দিয়ে ঘুরাই, ঠিক তেমন করেই আমার বাচ্চাটা ঘুরপাক খাচ্ছিল। মনে হচ্ছিল কেউ ওর পা দুটোকে ধরে ওকে ঘোরাচ্ছে, আর তাতেই ওর ঘুম ভেঙে কান্না করছে। এ বাড়িতে আগেও কল খোলার মতো অস্বাভাবিক ঘটনা ঘটেছে, তবে আমি কখনোই ঘাবড়াইনি। সবসময় ভেবেছিলাম হয়তো আমার মনের ভুল সব কিছু। কিন্তু এবারে নিজের চোখের সামনে এরকম একটা ঘটনা দেখে আমার শরীরটা কেমন যেন একটা করে উঠল। বিশ্বাস করব কিনা জানি না, কিন্তু আমার মনে হচ্ছিল যেন খুব খারাপ বা অশুভ কিছু এখন এই ঘরের মধ্যে উপস্থিত রয়েছে। কাউকে যে চেঁচিয়ে ডাকবো তারও উপায় নেই, কারণ ও বাড়িতে শুধু আমরাই থাকি, আর নিচের তলায় রেস্তোরাঁটা সেদিনকার বন্ধ ছিল কোনো এক কারণে। আমি আর কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি যিশুর ফটোর সামনে রাখা একটা হোলি ওয়াটারের বোতল থেকে কিছুটা হোলি ওয়াটার নিয়ে ওর গায়ে ছিটিয়ে দিতে লাগলাম আর প্রার্থনা করতে লাগলাম। আমি কেন এরকম করলাম সত্যিই আমি জানি না, কিন্তু তখন ভয় অন্য কিছু আর আমার মাথায় আসছিল না। কিছুক্ষণ পর দেখলাম আমার ছেলে যেভাবে ঘুরপাক খাচ্ছিল বিছানায়, সেই ঘুরে যাওয়াটা থেমে গিয়েছে আস্তে আস্তে। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম সেদিনকে যে রীতিমতো ঘেমে উঠেছিলাম। ওকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে ফ্ল্যাট থেকে বেরিয়ে পাশের ফ্ল্যাটে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে উঠলাম। সেদিন রাতটা ওখানেই কাটলাম, আর ওদেরকে বললাম একা একা শুতে ভীষণ ভয় লাগছে আমার। পরের দিন সকালে ওদেরকে সব কিছু খুলে জানাই। আশ্চর্যের বিষয় হলো ওরা সবটাই বিশ্বাস করলো আমার মুখে শুনে। ওরা বলল ও বাড়িতে নাকি আগেও এরকম ঘটেছে। আমরা আসার আগে একটা ফ্যামিলি ভাড়া থাকতো ওখানে, তারাও কয়েকবার এরকম নাকি ভয় পেয়েছে। বাড়িটার নাকি কিছু দোষ আছে। আমার ওই প্রতিবেশী এই অঞ্চলের বহুদিনের বাসিন্দা। তার কাছেই শুনলাম ফ্ল্যাট তৈরির আগে নাকি এখানে একটা মসজিদ ছিল। এক পীর বাবার বহু পুরনো সমাধি ছিল তাতে। প্রতি সন্ধ্যায় প্রদীপ জ্বালা হতো ওই মসজিদের মধ্যে, কিন্তু ফ্ল্যাট তৈরির সময় মসজিদটি ভেঙে ফেলতে হয়, সমাধিটাকেও স্থানান্তরিত করতে হয়। এই নিয়ে বেশ গণ্ডগোল হয়েছিল তখন। যাই হোক, ফ্ল্যাটটি তারপরে তৈরি হয়ে যায়, কিন্তু তারপর থেকেই ওই ফ্ল্যাটে এরকম ধরনের সমস্যা শুরু হয়। এর আগেও নাকি অনেকবার অনেক মালিক বদল হয়েছে ওই ফ্ল্যাটটির। আমার প্রতিবেশীরা যাদের বাড়িতে গিয়ে আমি উঠেছিলাম তারা আমাকে আশ্বস্ত করলেন এই বলে যে আজ পর্যন্ত নাকি ওই বাড়িতে কারোর কোনো ক্ষতি হয়নি, শুধু ঘুমের ব্যাঘাত ঘটে। অনেকেই একা থাকলে নাকি ওই বাড়িতে ভয় পেয়ে যায়। আমার নাকি থাকতে থাকতে এই জিনিসটা অভ্যাস হয়ে যাবে। এই ঘটনা শোনার পর আর কাল রাতে যা দেখলাম, তারপর আমার আর একা থাকার কোনো সাহস হয়নি ওই বাড়িতে। লোকজন নিয়েও বাড়িতে থাকার কোনো ইচ্ছাও ছিল না।
বিশেষ করে আমার বাচ্চাটার কথা ভেবে আমি ঠিক করলাম ওই অপয়া বাড়িটাকে ছাড়তেই হবে। এরপর তোর পিসে মশাইকে খবর দিলাম। অনেক ঝগড়াঝাটি হলো দুজনের মধ্যে, কিন্তু আমি একদম জেদ করে নিয়েছিলাম যে ওই বাড়িটাকে আমি ছেড়েই দেব। শেষমেশ সে রাজি হয়, মানে আমার হাজব্যান্ড রাজি হয়, এবং আমরা সেই ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে আসি। এরপর অবশ্য আরও কয়েকদিন ছিলাম ওখানে, তবে একা আর কখনোই থাকিনি। কাজের মেয়েটাকে সবসময় নিজের রুমে নিয়ে এসে ঘুমাতাম। তবে আর কোনো ঘটনা ঘটেনি সেদিনের পর থেকে। কয়েক সপ্তাহের মধ্যেই আমরা ওই ফ্ল্যাট ছেড়ে নতুন একটা ভাড়া বাড়িতে গিয়ে উঠেছিলাম। এই ছিল দাদা আমার পিসির মুখে শোনা একটা ঘটনা। ঘটনাটা যদি তোমার ভালো লাগে তাহলে তুমি পড়ে শুনিও। তুমি ভালো থেকো দাদা। এই ছিল প্রথম ঘটনা। চলে যাব দ্বিতীয় ঘটনায়। ঘটনা লিখেছেন সঞ্চারী ভট্টাচার্য। তিনি যেভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছেন ঠিক সেভাবেই পড়ে আমি প্রত্যেকটা মানুষকে শোনাচ্ছি। তিনি লিখেছেন, হ্যালো দাদা, কেমন আছো? আমি সঞ্চারী। আমি একটি ঘটনা তোমায় লিখে পাঠালাম। যদি ঘটনাটি তুমি পড়ে শোনাও তাহলে বেশ খুশি হব। এই ঘটনাটি ঘটেছিল আমার বন্ধু মালিনীর সাথে। মালিনী পড়াশোনায় ভীষণ ভালো ছিল। ডাক্তারি পড়ার জন্য কলকাতা থেকে দিল্লিতে গেছিল সে। সে একটি বিশেষ কোর্স করার জন্য সেখানে গিয়েছিল। দিল্লিতে গার্লস হোস্টেলে থেকেই ও পড়াশোনা করত। প্রথম প্রথম কিছু মনে হয়নি ওর, কিন্তু কিছুদিন অতিক্রান্ত হবার পর থেকেই ওর শরীরটা হঠাৎ করে খুব খারাপ হতে শুরু করেছিল। নিজের শরীরের এরকম অবস্থা দেখে মালিনী ভীষণ চিন্তিত হয়ে পড়ে। নিজে ডাক্তারি পড়ছিল, তার পাশাপাশি অনেক ডাক্তারদের সাথেও বেশ চেনাশোনা হয়ে গিয়েছিল ওর। তাদের সাথে এ ব্যাপারে মালিনী কথাও বলেছিল। শুধু তাই নয়, দিল্লিতে সে অনেক বড় বড় ডাক্তারকেও দেখায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো কিছুতেই ওর শরীরের দুর্বলতা কমতে চাইছে না। সবসময় মনে হতো ওর শরীরের ভেতর থেকে ওর প্রাণটাকে কেউ একটু একটু করে বার করে নিচ্ছে। ও এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ভালো করে পড়াশোনায় মনোনিবেশ করতে পারছিল না। ঠিক সেই সময় ওর ঘরে আরেকটি মেয়ে আসে। সেও মেডিকেলের উপরে কোর্স করার জন্যই এসেছিল। মেয়েটিকে দেখতে শুনতে খুব ভালো ছিল, এবং মেয়েটি জানিয়েছিল যে ওই মেয়েটির পরিবার নাকি ভীষণ ধনী পরিবার। মেয়েটি যখন বাড়িতে থাকতো তখন মালিনীর সাথে কোনো কিছুই হতো না, কিন্তু যখন মালিনী ঘরে একা থাকতো বা একা বসে পড়াশোনা করতো, ঠিক সেই সময় ওর মনে হতো কেউ যেন ওর পাশে দাঁড়িয়ে রয়েছে, কেউ যেন ওর চুল ধরে টানার চেষ্টা করছে। এরকম অদ্ভুত অদ্ভুত সব অনুভূতি হতো ওর। মালিনীর সাথে যে মেয়েটি থাকতো সে বাঙালি ছিল না, সে জয়পুরে থাকতো। একদিন যখন মালিনী একটা কাজে বাইরে যায় তখন ওর রুমমেট, মানে যেই মেয়েটি এসেছিল ওই মেয়েটির নাম ছিল দেবিকা, ওই মেয়েটি ঘরে একাই ছিল। মালিনী ওকে বলে যায় যে একটু সাবধানে থাকিস তুই। কিন্তু দেবিকা যেহেতু একা একাই ছোট থেকে মানুষ হয়েছে, সেজন্য এসব ব্যাপারে তার তেমন একটা ভয় করতো না। মালিনী বাড়িতে ফিরে এসে যা দেখলো তাতে সে একেবারে চমকে উঠল। ও দেখল একটা কালো রঙের জন্তুর মতো দেখতে একটা বিকট জিনিস দেবিকার মাথার কাছে বসে আছে, আর দেবিকা অঘোরে এক মনে ঘুমোচ্ছে। এরকম ধরনের কোনো জীবকে মালিনী আগে নিজের চোখে কখনো দেখেনি। মালিনী প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে নিচে নেমে আসে দৌড়ে। সে সকলকে ডাকতে থাকে আর ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। ওর এরকম চিৎকার শুনে অনেকেই বেরিয়ে আসে রুম থেকে। সবাই মিলে মালিনীর সাথে ওর ঘরে যায় এবং তারা গিয়ে কিছুই দেখতে পায় না। সবাই মালিনীকে জানায় যে তুই এরকম মিথ্যা কথা বলাটা তোর উচিত হয়নি, তুই এরকম কেন করেছিস সবার সাথে। এরপর যদি তুই এরকম কিছু করিস তাহলে তোকে এখান থেকে বের করে দেওয়া হবে, অথচ তোকে নিজের থেকে কিন্তু এখান থেকে চলে যেতে হবে। তুই এরকম ইয়ার কেয়ার কারোর সাথে করবি না। তো যাই হোক, এসব চিৎকার চেঁচামেচির মধ্যে হঠাৎ দেবিকার ঘুম ভেঙে যায়। মালিনী ভাবে দেবিকা হয়তো আর বেঁচে নেই, কারণ দেবিকার মাথার কাছে যে অবয়বটিকে মালিনী দেখেছিল তাতে সে ভেবে নিয়েছিল দেবিকা আজকেই হয়তো মারা যাবে। কিন্তু ওকে জীবিত অবস্থায় দেখে অনেকটাই স্বস্তি অনুভব করেছিল মালিনী। সবথেকে অবাক করার বিষয় হলো এই ঘটনার পর থেকে মালিনী অনেকটাই সুস্থ অনুভব করতে থাকে, কিন্তু দেবিকা সেই মেয়েটার শরীরের অবস্থা ক্রমাগত খারাপ হতে থাকে। দেবিকা অদ্ভুত অদ্ভুত আচরণ করা শুরু করে।
রাতের বেলায় ছাদে উঠে একা একা হাঁটা, একসাথে 3 লিটার জল খেয়ে ফেলা, এরকম সমস্ত ঘটনা দেবিকা ঘটাতে থাকে। শুধু তাই নয়, একদিন যখন হোস্টেলের সব লোকেরা মিলে ক্রিসমাসের পার্টি সেলিব্রেট করছিল, সেই সময় কাঁচা মাংস বাড়িতে আনা হয়েছিল। সেদিন হঠাৎ মাংসের থলিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল বাড়ির মধ্যে। সকলে গিয়ে দেখলো পরে যে ছাদের এক কোণে বসে দেবিকা কাঁচা কাঁচা মাংসগুলোকে চিবিয়ে খাচ্ছে। সেদিনের পর থেকে আর কারুর বুঝতে বাকি রইল না যে দেবিকার সাথে যা ঘটছে সেটা স্বাভাবিক কিছু নয়। মালিনী সেদিন যা দেখেছিল সেটাও কোনো অস্বাভাবিক ঘটনা ছিল না। তো যাই হোক, দেবিকাকে ওরকম অবস্থায় দেখে তারা কেউই টেনে হিঁচড়ে কিছুতেই নিচে নামাতে পারছিল না। কিছুতেই পুরো খাবারটা শেষ না করে সে নিচে নামতে চাইছিল না। কি ভয়ঙ্কর যে জোর এসে গেছিল ওর শরীরে, সেটা বলে বোঝাবার মতো নয়। এরপর অনেকেই ওকে দেখত কার সাথে যেন একা একা ও কথা বলছে। ওই হোস্টেলের অনেকেই মালিনীকে বলতো যে, মালিনী, তোর রুমমেট বোধহয় পাগল হয়ে গিয়েছে। আবার অনেকেই বলতো ওকে হয়তো জিনে ধরেছে। কিন্তু মালিনী কারোর কোনো কথাতেই বিশ্বাস করতো না। ওর মনে হতো পড়াশোনার চাপেই বোধহয় দেবিকার এরকমটা হচ্ছে। এরপর মালিনী ঠিক করলো ওকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাবে। কিন্তু একদিন ক্লাস করে ফিরে মালিনী যা দেখলো তাতে ওর শরীরের সমস্ত শক্তি চলে গেল আর হাত পা একেবারে অবশ হয়ে গেল। মালিনী দেখলো রুমে ভিড় করে হোস্টেলের সমস্ত লোকজন দাঁড়িয়ে রয়েছে এবং সে একটু ভেতরে গিয়ে দেখলো যে দেবিকা, যে কিনা ওর রুমমেট ছিল, সেই মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আর একটা চিঠিতে সে কিছু কথা লিখে গিয়েছে। সেই চিঠিটা সে হোস্টেলের এক মহিলা কর্মীর হাত থেকে নেয় এবং নিয়ে মালিনী ওই চিঠিটা পড়া শুরু করে। সে লিখেছিল চিঠিতে, আমি দেবিকা, আমি নিজের ইচ্ছায় একটি জিনের কাছে আমার প্রাণ বিসর্জন দিচ্ছি। সে আমায় স্বর্গসুখ দেবে বলেছে। সাধারণ মানুষ হয়ে বাঁচলে আমার পক্ষে কোনোদিন সেই সুখ পাওয়া সম্ভব হতো না। আমি মৃত্যুর পর ওর দুনিয়াতেই চলে যাব। সেখানে গিয়ে আমি ভীষণ ভালো থাকব। আমার মৃত্যুর খবরটা আমার বাবা মা কাউকেই বলো না। মৃত্যুর পর আমি তাদের সাথে নিজের থেকেই দেখা করে আসব। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি আর একা নই, সে সব সময় আমার সাথেই থাকবে। এত শান্তি আমি জীবিত অবস্থায় থাকলে কোনো দিনও ভোগ করতে পারতাম না। এই চিঠিটা পড়ে তার কোনো মাথা মুন্ডু কিছুই আবিষ্কার করতে পারল না মালিনী। এর পেছনের সত্যতা কি সেটাও জানা গেল না। পুলিশ এসে দেবিকার দেহ নিয়ে চলে গেল। এই ঘটনার পর মালিনী এত ভয় পেয়ে গিয়েছিল যে পড়াশোনা অর্ধেক রেখেই সে কলকাতায় ফিরে আসে আর তারপর সব ঘটনা বিস্তারিতভাবে সে এক তান্ত্রিককে জানায়। সেই তান্ত্রিক মালিনীকে বলে যে সত্যি এরকম হয়, জিন সত্যিকারের আছে আর সে নাকি নিজের পছন্দের মেয়ের সাথে সহবাস করতে চায়। তার শরীরের মধ্যে নিজের সন্তানকে বড় করানোর জন্য আর সেই সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার জন্য জিনরা সুন্দরী মেয়েদেরকে আকর্ষণ করে। কিন্তু সব মেয়ের মধ্যে সেই ক্ষমতাটা নাকি থাকে না। সেই জিনের সন্তান ধারণ করার ক্ষমতা, এটা নাকি সব মেয়ের মধ্যে থাকে না। সেই কারণে অনেকেই খুব দুর্বল হয়ে যায়, এমনকি মারাও যায়। আর সেই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু হয় না। দেবিকাকে দেখে তোমার থেকে বেশি পছন্দ হয়েছিল ওই জিনের, তাই তোমায় ছেড়ে দিয়ে সে ওকে গ্রহণ করেছে। না হলে ওর জায়গায় হয়তো আজকে তোমার প্রাণ যেত। তান্ত্রিকের মুখে এই কথা শুনে মালিনী আরও ভীত হয়ে পড়ে। একদিন কোনো এক বান্ধবীর কাছ থেকে সে জানতে পারে পোস্টমর্টমের রিপোর্টে নাকি দেবিকাকে প্রেগনেন্ট পাওয়া গিয়েছিল। সে নাকি 4 মাসের গর্ভবতী ছিল। এই ছিল দাদা ঘটনা। মালিনী পরে আমায় ঘটনাটি জানিয়েছিল। আমি নিজে আজও অবাক হই এটা ভেবে যে এসব জিনিস কি সত্যিই আছে নাকি শুধুই মনের ভুল। আপনারাই ভাবুন, আমি তো কিছুই বলতে পারবো না এই ব্যাপারে। যারা ঘটনাটা শুনবেন তারাই বিচার করবেন। এই ছিল ঘটনা, এই ছিল আজকের এপিসোডের কিছু সত্য ঘটনা। প্রচণ্ড গলা ব্যথা নিয়ে আমি এপিসোড রেকর্ড করলাম, জানি না কতটা ক্লিয়ারভাবে শুনতে পেরেছো সবাই। শরীরটা প্রচণ্ড খারাপ। চেষ্টা করব নেক্সট এপিসোডটা আরও বেটার করে আপলোড করার।
সবাই ভালো থেকো। আজকের মতো শুভরাত্রি।